নমস্কার নমস্কার পাবলিকার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। লোকসভা নির্বাচন শেষ, নির্বাচনের ফলাফল আমাদের সামনে। একদিকে এনডিএ আর একদিকে ইন্ডিয়া জোট, তাদের এই যুদ্ধে আপাত দৃষ্টিতে ইন্ডিয়ার জোটের সংখ্যার নিরিখে ইন্ডিয়া জোট কিন্তু জয়ী হতে পারল না। সেখান থেকে দাঁড়িয়ে এনডিএ জোট বর্তমানে তারা ক্ষমতায় বসবে এবং এনডিএ জোট আজকেই তাদের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে নেতা নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেই দিক থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী এটা একটা সবচেয়ে বড় পরীক্ষা। প্রধানমন্ত্রী হিসেবে তিনি জোট সরকার চালাতে কতটা সক্ষম হন বা একাধিক ইস্যু এই জায়গাতে থাকবে। একদিকে যখন নীতিশ কুমার, অন্যদিকে চন্দ্রবাবু নাইডু, তাদের দাবি দেওয়া, তাদের বিভিন্ন আকাঙ্ক্ষা সরকারের প্রতি বা জোটের কাছে, সেই আকাঙ্ক্ষাগুলো জোট কতটা মানতে পারে বা বিজেপি কতটা মানতে পারে সেটা কিন্তু দেখার বিষয়। আর আমরা আজকে এই গোটা বিষয়গুলোর উপরে একটু বিস্তারিত সামান্য আলোচনা করব আমাদের দ্য ডিবেট অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মৃন্ময় চক্রবর্তী। মৃন্ময়, আপনাকে স্বাগত। নমস্কার। ফলাফল আমরা একেবারে হাতে চলে এসেছে। এখনো পর্যন্ত যা ফিগার আমরা যদি বলি, এনডিএ আজকেই কিন্তু তারা 300 পার করলো। নির্দলীয় বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে, দুঃখিত সাংসদকে নিয়ে তারা 300 পার করলো। 301 এখন তাদের সংখ্যা। আর অন্যদিকে ইন্ডিয়া জোটের সংখ্যা 236। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে দেখছেন এই যে নতুন সরকার বর্তমানে ক্ষমতায় বসবে, তাদের আগামী দিনের যে কাজ, এবং বিশেষ করে রাহুল গান্ধী যে কথাটা বলছিলেন যে সংবিধানকে বিজেপি এবং প্রধানমন্ত্রী সেটা সংবিধানকে নষ্ট করতে চাইছে বা সংবিধান পরিবর্তন করতে চাইছে, সেখান থেকে দাঁড়িয়ে আজকে তো রাহুল গান্ধী যে অভিযোগটা বা রাহুল গান্ধী যে ভয়টা পাচ্ছিলেন যে 400 পার করলে হয়তো বা সংবিধান পরিবর্তন হতে পারে, সেখান থেকে দাঁড়িয়ে বিজেপির হাতে সংখ্যা মাত্র 240। সেই জায়গায় এখন যে সরকারটা হবে, জোট সরকার, যা আজকে থেকে 10 বছর 15 বছর আগে ভারতের মানুষ দেখেছিল, আর এখন যে জোট সরকারটা হবে তার মধ্যে তফাৎ বা এই জোট সরকার কতটা চলতে পারবে? আমার কাছে যেটা মনে হয় যে এই যে জোট সরকার, ধরুন জোট সরকার চালানোর অভিজ্ঞতা কেউরই আগে থেকে থাকে না। কোন রাজনৈতিক দলের নেতারাই আগে থেকে জোট সরকার চালানোর অভিজ্ঞতা থাকে না, একমাত্র বামপন্থীদের ছাড়া। বামপন্থীরাই আপনার ইন্দিরার শাসনের পরে, আপনার এই জরুরি অবস্থার পরে প্রথম যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আপনার সমস্ত বামপন্থীরা, মানে মূলত 5টা বামপন্থী পার্টি বামফ্রন্ট তৈরি করে। যেমন জরুরি অবস্থার সময় আপনার সিপিআই জরুরি অবস্থার পক্ষে দাঁড়িয়েছিল, ইন্দিরার পক্ষে দাঁড়িয়েছিল, সিপিএম বিরোধিতার জায়গাতে ছিল। তো সবাই মোটামুটি হবে, কিন্তু জরুরি অবস্থার পরবর্তীতে বামপন্থীরা, এই 5টা বামপন্থী দল নিজেদের একটা ছাতার তলায় এনে একটা বামফ্রন্ট করে, আর সেটা একটা বামফ্রন্ট সরকার হিসেবে সারা ভারতবর্ষে পরিচিত, সারা বিশ্ব, যে এটা একটা জোট সরকার বামপন্থীদের দ্বারা পরিচালিত। মূলত 3টা রাজ্য সরকারে তারা ছিল, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং কেরালাতে তাদের ছিল। তো সেই ক্ষেত্রে বামপন্থীদের ক্ষেত্রে একটা ধরুন জোট সরকার চালানোর অভিজ্ঞতা হয়তো আছে, এটা মানে সংসদীয় রাজনীতির ক্ষেত্রে। কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দল, সেই দলের ক্ষেত্রে আপনার সেটা যেমন টিকেনি। জনতা পার্টি হয়েছিল, মানে ইন্দিরা শাসনের পরবর্তীতে যে সরকারটা তৈরি করা হয় জনতা পার্টি, তো সেটাও দেখুন আপনার 2.5 বছরের বেশি টিকেনি। তারপরে এটার মধ্যে বিভিন্ন ধরনের প্রধানমন্ত্রী চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার পরবর্তীতে আবার কিন্তু 2-2.5 বছর পর আবার একটা ইলেকশনও হয়। সেই ইলেকশনে আবার কংগ্রেস ক্ষমতায় আসে। তারপরে আবার এই এককভাবেই কংগ্রেস কিন্তু ক্ষমতায় আসে। এরপর আবার আপনি দেখুন, যখন আবার জনতা দল ভেঙে কিন্তু মানে অনেকটি ভাগ হয়ে গেল, অনেকটি গ্রুপ হয়ে গেল। এখন আর কেউ আর আপনার এই জনতা দল অনেকটি নামে, রাষ্ট্রীয় জনতা দল, জনতা দল ইউনাইটেড, জনতা দল সেকুলার, বিভিন্ন আপনি অনেকটি রাজনৈতিক দল। আমি দেখছিলাম ইন্ডিয়া জোটের মধ্যে মিনিমাম 40টা এরকম ছোট ছোট রাজনৈতিক দলে আছে। আমরা সাধারণভাবে বড়গুলির নাম জানি, কিন্তু বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল
তারা কাজ করে, তারাও ইন্ডিয়া জোটের মধ্যে অনেক কি, আমি হিসাবটা দেখছিলাম মিনিমাম 35 থেকে 40টা এরকম রাজনৈতিক দল আছে। হ্যাঁ, তো সেদিক থেকে বলছি যে ধরুন আহ, ইন্ডিয়া এনডিএ যে যুগটা, আপনি যখন যে এনডিএ যুগটা তৈরি করা হয়েছিল, সেই এনডিএ যুগটার মধ্যে ধরুন প্রধান যে রাজনৈতিক দলগুলি ছিল, আপনার শিরোমণি আকালি দল ছিল, তারা বেরিয়ে গেল কৃষক আন্দোলনের সময়। একটা সময় জেডিইউ চলে গেল। আপনার 2014 থেকে এবং 2018 পর্যন্ত টিডিপি ছিল, 18 সময় উনি বেরিয়ে গেলেন। তার জন্য বলছি, বা ধরুন আপনার 90-এর দশকে বা এই, শেষের দিকেও 96-97 সালেও আপনি দেখুন, 98 এসবে আপনার অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে জোট সরকার, কোনোটা 13 দিন, কোনোটা 13 মাস, কোনোটা 5 বছর, এরকম ভাবে একটা চললো। কিন্তু সেটা যাই কিছু হোক, একটা রাজনৈতিক দলে আপনার সংখ্যাগরিষ্ঠতা থাকতে হয়। যদি সংখ্যাগরিষ্ঠতাটা না থাকে তাহলে কিন্তু আপনার অসুবিধা। এই কারণে আমি বলছি যে বাম ফ্রন্টটা কিন্তু ভেঙে দেয়নি। কারণ হচ্ছে এই বাম ফ্রন্টের মধ্যে সিপিএম সবচেয়ে বেশি আসন পেত। সবচেয়ে সরকার চালানোর জন্য যে আসনটা, সেই আসনটা একটা রাজ্যের মধ্যে সেই আসনটা কিন্তু সিপিএম পেয়ে যেত। সুতরাং সরকারটা ভাঙার কোনো প্রবলেম ছিল না। সরকার থেকে একটা দুটো সরে এধার ওধার হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সরকারটা পড়বে না তাদেরকে। এটা এখনো পর্যন্ত ধরুন তারা সরকারে না থাকলেও এই যে বামফ্রন্টটা, এই বামফ্রন্টটা কিন্তু ঠিকই আছে, এটা কিন্তু শেষ হয়নি। এখনো আপনার এটার মধ্যে সবচেয়ে বড় পার্টি হিসেবে সিপিএমই আছে। তার জন্য বলছি এটা বামপন্থীদের একটা বিষয় যে তারা এই জায়গাটা ধরে রাখতে পেরেছে। কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে, সেই রাজনৈতিক দলগুলির মধ্যে এই ঐক্যবদ্ধতাটা আপনার কাজ করাটা মুশকিল। সেটা দেখুন আপনার বিভিন্ন সময়ে যে পার্টিটা সবচেয়ে বেশি আসন নিয়ে এসেছিল, বিজেপি। বিজেপি 282, 303, এখন হলো আপনার 240, 41 এরকম, আপনার 240-এর মধ্যে। তো সেদিক থেকে বলছি 282 যখন ছিল তখন তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠ ছিল, তারা সিদ্ধান্তটা শরিকদের মানতে হতো। 303-এর সময় আপনি দেখুন তাদের একক সিদ্ধান্তটা যারা মানতে পারেনি তারা কিন্তু এই জোটটা ছেড়ে দিয়েছে। উদাহরণ হচ্ছে আপনার আকালি দল, উদাহরণ হচ্ছে আপনার নীতিশ কুমার আপনার ছেড়ে দিয়েছে, বা ধরুন আপনার চন্দ্রবাবু নাইডু, তারা ছেড়ে দিয়েছে। তার জন্য বলছি একক একটা দলের সিদ্ধান্ত জোট যদি সেও দেয়, সরকারটার কিন্তু কোনো অবস্থার পরিবর্তন হয় না, সরকারটা পড়ে যায় না। আর সেই ক্ষেত্রে এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে তারা পেন্ডুলামের উপর দাঁড়িয়ে আছে। পেন্ডুলামের ঘড়ি যেটা আমরা বলি, সেটা দড়ির দাঁড়িপাল্লার দুই দিকে তাদের কাছে দুটো ভার আছে, মাঝখানে তারা দাঁড়িয়েছে। এখন এটা ব্যালেন্স করা, এখন আমার কাছে যেটা মনে হয়, ব্যালেন্স করার প্রশ্নে ধরুন বিজেপির যে মানে বিজেপির যে মৌলিক যে কর্মসূচি আছে, যেটাকে মানে অপোজিশন সংবিধানের উপর আঘাত হিসেবে চিহ্নিত করেন, গণতন্ত্রের উপর বিষয় বলে তারা চিহ্নিত করেন, সেই জায়গাতে আমার মনে হয় মানে আপনার টিডিপি বা বিজেপি, জেডিইউ নীতিশ কুমার, বা ধরুন একনাথ শিন্দে হোক বা চিরাগ পাসওয়ান হোক, একনাথ শিন্দেরটা ধরুন টেস্টেড না, একনাথ শিন্দের লোকে যে লোকজন গুলো আছে সেটা টেস্টেড না। চিরাগ পাসওয়ানের সাথে টেস্টেড আছে, তারা দীর্ঘদিন যাবতই মানে বিজেপির সাথেই আছে। যাই কারণে সেই কারণে হোক যে তারা কোনো পলিটিক্যাল ইস্যুতে, আমার যেটা মনে হয় পলিটিক্যাল ইস্যুতে তারা মানে বিজেপির উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে, সেটা আমার মনে হয় না। কারণ আপনি দেখুন যে 96 সালে যখন আপনার সমস্ত বামপন্থীরা বা সমস্ত বিরোধী দল মিলে যখন একটা সরকার বানানোর চেষ্টা করছিল, তখন কিন্তু সর্বসম্মত প্রাইম মিনিস্টারের নাম হিসাবে আপনার জ্যোতি বসুর নামটা এসেছিল। কিন্তু তখন সিপিএম এটাকে বিরোধিতা করেছিল। এটা কিন্তু সিপিএম পার্টির তরফ থেকে নামটা আসেনি, বরং মানে বামপন্থা বিরোধী যে রাজনৈতিক দলগুলি আছে সেই রাজনৈতিক দলগুলির মধ্য থেকে নামগুলি কিন্তু এসেছে, এনটি বিজেপি পজিশন থেকে এটাকে আপনার এসেছিল। তো সেই জায়গাতেও কিন্তু এটা হয়নি, জ্যোতি বসু প্রাইম মিনিস্টার হতে পারেননি। এই কারণে এসেছিল যে জ্যোতি বসুর কাছে একটা অভিজ্ঞতা ছিল, মানে জয়েন্ট যুক্ত মোর্চা চালানোর একটা অভিজ্ঞতা ওনার কাছে ছিল। দীর্ঘদিন উনি ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার ছিলেন, দক্ষ প্রশাসক ছিলেন। সেদিক থেকে ওনার নামটাও ওই সময় সিপিএম অনুমোদন করেন। আজকে যেগুলো আপনি দেখুন এনডিএ, এখন মোদির কাছে এনডিএটা হচ্ছে মানে এটা অর্গানিক, উনি যেটা বলেছেন এটা হচ্ছে অর্গানিক। হ্যাঁ,
এতদিন যে সরকারটা ছিল এটা অর্গানিক ছিল না, এখন এটা হচ্ছে অর্গানিক আর কি। তো যাই হোক, একটা অর্গানিক যে জোট উনি নেতৃত্ব দেবেন, তো এইটা করার মধ্য দিয়ে ওনার অভিজ্ঞতা সঞ্চিত হবে। আমি সেটা বলছি না যে উনি আগে থেকে অভিজ্ঞতা সম্পন্ন লোক জোট চালানোর প্রশ্নে। হ্যাঁ, তো যেহেতু উনি জোটের আমি এই জায়গাতে একটু সংযোজন করছি। প্রধানমন্ত্রী মোদীর মুখে এই মুহূর্তে, অর্থাৎ আমরা যদি 3 তারিখের 4 তারিখের পরে যদি দেখি, সবচাইতে বেশি গত 10 বছরে এনডিএ শব্দটা মোদির মুখে উচ্চারিত হয়েছে গত 4 তারিখের পর থেকে। যেখানেই তিনি ভাষণ দিচ্ছেন এনডিএ শব্দটাই সবচাইতে বেশি উচ্চারিত হচ্ছে, যেটা গত 10 বছরে এনডিএ শব্দটা অন্তত বিজেপির কোন নেতার কাছ থেকে শোনা যায়নি। যেটা মোদী সরকার বা বিজেপি সরকার শোনা যেত, বা একক মানে এক ব্যক্তি কেন্দ্রিক যে দল হয়ে গেছিল, সেই জায়গাটা কোথাও কিন্তু আমরা প্রকাশ পেয়েছিলাম। এখন কি মানে জোটের রাজনীতিতে পড়ে মোদী এখন এনডিএ শব্দটাকে বারবার ব্যবহার করছে? হ্যাঁ, এটা স্বাভাবিক তো, কারণ উনি বলেছেন আমি একাই সবার উপর ভারী পড়বো। সেই একাই তো সবার উপর ভারী পড়ার বদলে উনি অন্যদের উপরে ভারী পড়ে গেলেন। মানে মোদী নিজেই কিন্তু অন্যদের উপর ভারী পড়লেন, অন্যরা ওনার উপরে ভারী পড়ে, ওনার জন্য অন্যরা ভারী ভারী পড়েননি। তার জন্য বলছি যে এটা উনি বলছেন এনডিএ এনডিএ বলছেন, এটাকে অর্গানিক বলছেন। এখন আমার যেটা মনে হয়, পলিটিক্যাল কোন রাজনৈতিক কোন দ্বন্দ্বে, রাজনৈতিক দ্বন্দ্ব বলতে ধরুন মানে কাস্ট সেন্সাস যেটা, হ্যাঁ, জাত গণনায় যেটা, সেটা নিয়ে ধরুন আপনার একটা বিরোধিতার জায়গা হয়তো তুলতে পারে কেউ কেউ, কিন্তু সেটাকে না মানলে আমি সরকার থেকে চলে আসবো, সেই পজিশন মনে হয় তারা যাবেন না। মানে জেডিইউ বা নীতিশ কুমারের তারা, বা ধরুন অন্যেরা, বা ধরুন আপনার ইউনিফর্ম সিভিল কোড যেটা ইউসিসি যেটা আছে, অভিন্ন দেওয়ানি আইন, সেটা নিয়েও আপনার ধরুন যে রাজনৈতিক বিতর্ক, এটা মীমাংসা না হলে আমি সরকার থেকে বেরিয়ে আসবো, এটা ইমপ্লিমেন্ট করার প্রশ্নে আমার মনে হয় না সেরকম। আমার মনে হয় না সিএএ এনআরসি নিয়ে কোন রকমের জটিলতা হবে, কারণ ওই সমস্ত রাজ্যে সিএ এবং এনআরসি এর প্রশ্নটা খুবই নগণ্য ভাবেই দেখা হয়, এর দেখা হবে। এটি সাধারণত বর্ডার সংলগ্ন এলাকা, মানে যেটাকে তারা বলেন অনুপ্রবেশকারী সম্পন্ন যে এলাকাগুলি আছে, সেই জায়গাতে এটি কাজ করতে পারে। কিন্তু সংখ্যালঘুদের যে রিজার্ভেশনের প্রশ্নটা, সেটা প্রসঙ্গ আসতে পারে। হ্যাঁ, এটা এটা ধরুন আপনার চন্দ্রবাবু নাইডু এই কাজটা করবেন, 4% রিজার্ভেশনের প্রশ্ন আছে, তো সেদিক থেকে বলছি। বা ধরুন কাস্ট সেন্সাসের প্রশ্নে বিহারে তারা নীতিশ কুমার আপনার এনডিএ ইন্ডিয়া জোটের মিটিং এর থেকে গিয়েই আপনার অ্যাসেম্বলির মধ্যে এটা প্রকাশ করলো, তারপরেই কিন্তু কয়েকদিন পরে উনি রিজাইন করে দিলেন জাত গণনার প্রশ্নে। এরপরে কর্পূরী ঠাকুর ঠাকুর চলে এলো যে ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি শেষ ফেব্রুয়ারিতে। তো সেদিক থেকে বলছি যে ধরুন রাজনৈতিক কোনো বিষয়ে তাদের সাথে মত পার্থক্যের কারণে এই জোট থেকে তারা বেরিয়ে আসবেন, বিষয়টা মনে হয় সে জায়গাতে নেই, আমার যেটা মনে হয়। কারণ তাদের যদি ইতিহাসটা দেখা যায়, তারা কিন্তু এখন যারা অপোজিশন আছে, সেই অপোজিশনের সাথে ঘর করার চাইতে তারা বিজেপির সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন। আপনি দেখুন জনতা দলের বদলে সমতা পার্টি, জর্জ ফার্নান্ডেস থেকে শুরু করে সবাই, তারা সবচেয়ে বেশি সময় বা ঘর করেছেন, রাজনৈতিক ঘরটা করেছেন বিজেপির সাথে। তেলুগু দেশমই হোক আর জেডিইউই হোক, চিরাগ পাসওয়ানই হোক। তো সুতরাং তারা মানে অনেক বেশি কমফোর্টেবল জোন হিসেবেই ওদেরকে দেখেন। তাদের কাছে কিন্তু আমরা এই যে ইলেকশনের ক্যাম্পেইনে আপনি দেখুন, মানে নরেন্দ্র মোদীর বা বিজেপির যে ধরনের ক্যাম্পেইন, হেট মঙ্গারিং যেটা করেছেন, ঠিক না, যা কিছু, কোথাও তারা টু শব্দ করেছেন? করেননি। কিন্তু এটাও একটা ঘটনা, 2014 সালে যখন নরেন্দ্র মোদীকে আপনার প্রাইম মিনিস্টার হিসেবে ঘোষণা করা হয়, প্রথম প্রতিবাদটা কিন্তু নীতিশ কুমারই করেছিলেন। প্রথম যে প্রতিবাদটা, যে উনাকে আমরা কেন প্রাইম মিনিস্টার হিসেবে মেনে নেব, উনাকে আমরা নেব না, কারণ উনার ইতিহাসটা, ডিএনএটা ভারতবর্ষের রাজনীতির সাথে খাপ খায় না। ওনার স্পষ্টভাবেই উনি বিরোধিতা করেছিলেন একমাত্র ওই সময়। তার জন্য বলছি, তারপরেও আস্তে আস্তে উনি মেনে নিয়েছেন, আস্তে আস্তে তাদের সাথে আবার সম্পৃক্ত হয়েছেন, তাদের ঘটনার সাথে পলিটিক্সটা করছেন। তো সেদিক থেকে আমার কাছে মানে পলিটিক্যালি তারা কোনো ধরনের মেজর কোনো ইস্যুতে তারা শিফট করবেন, সেটা আমার কাছে মনে হয়। তারা যেটা করতে পারে সেটা হচ্ছে ধরুন মানে স্টেটের কোনো ইন্টারেস্ট, বা ধরুন আপনার তাদের দলীয়
এমপিদের রাখার প্রশ্নে কোনো ইন্টারেস্ট, বা ধরুন রাজ্যের মধ্যে বিজেপির বাড়বাড়ন্ত রুখার প্রশ্নে তাদের ইন্টারেস্ট। কারণ বিজেপি যদি বাড়ে তাহলে বিহারে কিন্তু জেডিইউর অস্তিত্ব বিপন্ন হবে। 2005 থেকে 2020 পর্যন্ত যদি দেখা যায়, ক্রমান্বয়ে কিন্তু জেডিইউর বিধায়কের সংখ্যা কমে কমে 40-50-এর নিচে এসেছে। 125-30 ছিল, সেই জায়গায় 150-এর নিচে চলে এসেছে। সেটা বিজেপির সাথে থাকার কারণেই হয়েছে। এখন যদি ধরুন আবার বিজেপির কারণে উনাদের আরো আসন কমতে থাকে, যেটা তাদের চোখের সামনে, মানে বিজেডি আছে, তাদের চোখের সামনে আপনার জগনমোহন আছে, এটি তো তাদের চোখের সামনে আছে। তো সেদিক থেকে বলছি, ধরুন এই সমস্ত কোনো প্রশ্ন যদি হয়, তখন হয়তো তারা বিজেডি যেরকম আপনার বলেছে আমরা বিজেপির সাথে যাব না, আমরা একাই থাকবো, কিন্তু ন্যাশনাল ব্যাপারে আমরা গভর্নমেন্টের ব্যাপারেই যে কোনো প্রশ্নে থাকবো, এরকম হলে হতে পারে। কিন্তু পলিটিক্যাল কোনো ইস্যুতে এটা আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় না। ঠিক। আমি আজকে প্রধানমন্ত্রীর ভাষণ আপনি শুনেছেন কিনা আমার জানা নেই। মৃন্ময়দা, যে বিষয়টা আজকে প্রধানমন্ত্রীকে আমরা দেখলাম বলতে, প্রধানমন্ত্রী সংসদীয় দলের বৈঠকে দাঁড়িয়ে বলছেন যে দেশ ব্রেকিং নিউজে চলবে না, দেশ সরকারের নীতিতে চলবে, এবং একটা ভয় তিনি প্রকাশ করলেন। তিনি বলছেন যে এই সরকার গঠনের পর হয়তোবা মন্ত্রিসভা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হতে পারে, হয়তোবা প্রতির সই সিগনেচার নকল করে হয়তোবা কেউ মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে, এইরকম বিষয় আগামী দিনে আসতে পারে। তিনি এই একটা ভয় প্রকাশ করলেন। কোথাও কি উনার মধ্যেও কি ভয়টা কাজ করছে যে হয়তোবা আগামী দিনে সরকার ভেঙে ফেলার প্রচেষ্টা বিরোধীদের থাকতে পারে, বা সেখানে মন্ত্রিসভা নিয়ে একটা বিতর্ক তৈরি হতে পারে? মিডিয়া সম্পর্কে ওনার যেটা মানে অবস্থান আর কি, মানে যেটা বলার চেষ্টা করেছেন উনি, সেটা হচ্ছে যে ধরো এই যে মানে আমরা যেটা মেইন স্ট্রিম মিডিয়া বলি, সেই মেইন স্ট্রিম মিডিয়ার বিপরীতে কিন্তু একটা ডিজিটাল মিডিয়াও তৈরি হয়ে গেছে। ডিজিটাল মিডিয়া অনেক শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী ডিজিটাল মিডিয়াটা, যে মিডিয়াটা অনেক বেশি রিসার্চের উপর ডিপেন্ড করে তৈরি করা ডিজিটাল মিডিয়া। তো সেদিক থেকে বলছি যে এই কারণে ধরো ব্রেকিং নিউজ তো যে রিপোর্টার দিচ্ছেন বা যে নিউজ এজেন্সি দিচ্ছেন, তারা এটাকে ব্রেকিং করে, ঠিক না? আর গভর্নমেন্টের নিউজ দেওয়ার জন্য তো গভর্নমেন্টের যে পিআইবি আছে, পিআইবি তো গভর্নমেন্টের নিউজটা দেন। গভর্নমেন্টের যে এছাড়া তো গভর্নমেন্টের নিউজ অন্য কোনোভাবে যেতে পারে না। এখন গভর্নমেন্টের নিউজটাকে আমি গভর্নমেন্টের পজিশনটাকে রেখে আমার মতো করে আমি প্রেজেন্ট করতেই পারি, কোনো অসুবিধা নেই, আমি আমার মতো করে ব্যাখ্যা করতে পারি। তো ব্রেকিং নিউজ যেটা হচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা হচ্ছে বা গুরুত্বপূর্ণ খবর, সেটা হচ্ছে যে নিউজ এজেন্সির এডিটর ওনাকে কি চোখে দেখেন। আর গভর্নমেন্ট যে নিউজটা দিল সেটার উপর দাঁড়িয়েই তো হয়, বেসরকারি নিউজও হয়, সরকারি নিউজও হয়। আমি একটা ঘটনার কথা এখানে বলতে পারি। ধরুন নিউজ বলতে ধরুন আপনার যেমন ওয়েস্ট বেঙ্গলে এবার যে ধরুন তৃণমূলের যে রেজাল্ট ভালো হলো, তো আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়া হোক, বিভিন্ন ভাবে হোক, দেখা যাচ্ছে যে মানে ডিজিটাল মিডিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে সবাই বলছে যে মানুষ যে তৃণমূলকে ভোট দিল, কেন ভোট দিল? ভিক্ষার পাত্র নেই। এই যে ধরুন আপনার বিভিন্ন ধরনের যে রিলিফ যে দেওয়া হলো, রিলিফ যে স্কিম গুলো আছে, সেগুলোকে বলা হচ্ছে আপনার ভিক্ষার পাত্র। এখন এটা কারা বলছে? লেফট সার্কেল থেকে এগুলি বলা হচ্ছে, বা অন্য কেউ বলা হচ্ছে। এখন কি এটা ধরুন সিপিএম পার্টি অফিসিয়ালি এই পজিশনটা ডিক্লেয়ার করেছে কিনা যে এই যে স্কিমগুলো, এই স্কিমগুলোর পেছনে মানুষ যাওয়ার ফলে মানুষ তাদেরকে ভোট দিয়েছে, এটা ভিক্ষার পাত্রের সমান, ভিক্ষার মতন ব্যাপার, ভিক্ষুকের মতো বা ভিক্ষার বৃত্তির মতো। আমি দেখলাম যে একটা সিপিএম এর যে মানে স্টেট সেক্রেটারি আছেন, উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, উনি বলেছেন যে না, যে বা যারা এটা করতে পারে অতি বিপ্লবী হতে পারে, বেশি আপনার বামপন্থী হতে পারে, সেটা উনি ওনার জায়গাতে আছে, এটার সাথে আমাদের কোনো, আমাদের এই পজিশন আমরা বিলং করি না। উনি স্পষ্ট ভাবে এটা বলেছেন। তার মানে আমরা যারা দেখবো, আমরা তো ওরা কে বা কারা বলেছেন, তারা তো পার্টির রিপ্রেজেন্টেটিভ না। পার্টির রিপ্রেজেন্টেটিভ যদি হয়, অথরাইজড পার্সন যদি হয়, অথরাইজড পার্সন এই বিষয়টা বলবেন।
ঠিক আছে? তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও অথরাইজ পার্সন হচ্ছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। গভর্নমেন্টের যা ডিসিশন হবে সেটা তথ্য এবং ইনফরমেশন যে বিভাগ আছে, তথ্য দপ্তর, তারা আপনাকে মিডিয়ার মাধ্যমে তারাই জানান। তারা রেগুলার আপনার প্রেস মিট করেন, প্রেস মিটের মাধ্যমে তারা এগুলি তারা দেওয়ার চেষ্টা করেন। তো সেটা ব্রেকিং নিউজ কি নিউজ না, এটা তো ওই এজেন্সি ঠিক করবে, যে এজেন্সি এই নিউজটাকে ব্রডকাস্ট করবে। আর ইনফরমেশনটা দেওয়ার, গভর্নমেন্টের ইনফরমেশন দেওয়ার দায়িত্ব গভর্নমেন্টের। গভর্নমেন্ট কার মাধ্যমে কিভাবে দেবে এটা গভর্নমেন্টেরই তথ্য দপ্তর আছে, গভর্নমেন্টের পিআইবি আছে, তার মাধ্যমে এটা। সুতরাং সেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে, যেমন ডিজিটাল মিডিয়াটা এবারের নির্বাচনে বা বেশ কিছুদিন যাবতীয় এই গত 5 বছর যদি দেখি, ডিজিটাল মিডিয়াটা মানে মেইন স্ট্রিম মিডিয়াটাকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আপনি দেখুন মানে এক্সিট পোলটা মেইন স্ট্রিম মিডিয়া যেভাবে হাজির করেছে, ডিজিটাল মিডিয়া কিন্তু তারকে খণ্ডন করে তারা একটা এক্সিট পোল দিয়েছে। সেই এক্সিট পোলটা কিন্তু হুবহু অনেকটা মিলে গেছে। ইভেন আপনিও যে এক্সিট পোলটা এখানে দিলেন একদম হুবহু মিলে গেছে। তো এটা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ব্রেকিং, যে ডিজিটাল মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়াকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তাতে আজকে আমি দেখছিলাম, মানে ধরুন মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যেই উনি বলছিলেন যে, মানে সুধীর চৌধুরীর কথা বলছি, উনি বলছিলেন যে হিন্দুত্বের টাচ দিয়ে আর এটা হবে না। মানে কংগ্রেসকে আর আপনি কংগ্রেসের যে ডিএনএ, সেটা ডিএনএটা এতদিন চাপা পড়েছিল, এখন এটা আবার সামনে চলে আসছে, উঠে এসেছে সারা ভারতবর্ষে। উনি দেখালেন যে কংগ্রেসের 2019 ছিল না, এখন কোথায় কোথায় ভারতবর্ষে কংগ্রেস আবার তার জায়গা করে নিয়েছে। এগুলো উনি বলেছেন। তার মানে আপনি এটাই হচ্ছে ব্রেকিং নিউজ, যে এইভাবে আপনি একটা অ্যানালাইসিস করতে পারেন। আপনাকে এটা দেখিয়ে দেওয়া হচ্ছে যে আপনি যে বিষয়টা তোলার চেষ্টা করছিলেন, যে হিন্দুত্বের মাধ্যমে হিন্দু যে বিষয়গুলি আছে, হিন্দুত্বের যে এখানে কিন্তু আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আপনি 4 তারিখ দেখেছেন হয়তো, মানে এখন ন্যাশনাল যে মেইন স্ট্রিম মিডিয়া রয়েছে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। জি নিউজ প্রশ্ন করছে ইন্ডিয়া টিভির মালিককে, জি নিউজ প্রশ্ন করছে নিউজ 24 এর মালিককে যে কেন এই এক্সিট পোলটা তারা দেখালেন। মানে এই জায়গাতে এখন তাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, তারা নিজেদের মধ্যে এখন প্রশ্ন করছেন। কারণ এটা তো আপনার ডিসক্রেডিটেড হলো। এই যে যারা এক্সিট পোলটা দেখালো, যে নাকি সবচেয়ে বেশি আপনার 400 জায়গা চলে গেল, মানে আপনার একটা মানে এমন ভাবে অঙ্ক কষলো, পেপারে এমন ভাবে লিখলো যে বাস্তবে তার সাথে কোনো মিল নেই। সেই প্রদীপ গুপ্তা মিডিয়াতে এসে তাকে চোখের জল ফেলতে হয়েছে, চোখ মুছতে হয়েছে। তো এটা তো ডিসক্রেডিটেড। পরবর্তীতে উনি যখন মানে এক্সিট পোল শো করবেন, পিপলস তার এটা বিশ্বাস, মানুষ তার এটার উপর বিশ্বাস করবে না। এই যে আপনার একটা ক্রেডিটিবিলিটিটা, আপনার যে একটা গ্রহণযোগ্যতা ছিল, সেই গ্রহণযোগ্যতাটা তো নষ্ট হলো। এটা আপনি সরকারের পক্ষে করতে গেলেও নষ্ট হলো, মানুষকে কনভিন্স করানোর প্রশ্নও নষ্ট হলো। সরকারও এটা বিশ্বাস করতে পারলো না। তো হ্যাঁ, যে সরকার তো আর এটা বলেনি যে আমার কথাটা তোমরা বলো, আমি 400 বলেছি, তোমরাও 400 দেখাও। এটা যদি বলে থাকে, এটা অফ দ্য রেকর্ড আপনার বলেছেন তারা, কিন্তু অন দ্য রেকর্ড তো তারা এটা বলতে পারেন না। তারা দেখাতে গিয়ে তো তারা নিজেরাই আপনার তাদের যে মানে যে ধরনের ক্রেডিবিলিটি তাদের থাকা দরকার, সেই মানটাতে তারা নিচে নেমে এলেন। তার জন্যই বলছি যে এই যে ডিজিটাল মিডিয়াটা সরকারের কাছে একটা সত্য উন্মোচনের একটা ভালো চ্যালেঞ্জ হিসেবে সামনে আসে। সরকার যেভাবে সত্যটাকে গোপন করতে চায়, দল যেভাবে গোপন করতে চায়, সেটাকে সামনে আনার জন্য এই ডিজিটাল মিডিয়াটা অনেক বেশি এফেক্টিভ। আর সেটাকেই উনি টার্গেট করে মনে হয় কথাগুলি বলেছেন যে ব্রেকিং নিউজ দিবেন না। কারণ সরকার কোন মিনিস্ট্রি কোন শরিককে দেবেন, এটা তো সরকারের পার্টি টু পার্টি ডিসকাশন, দুইটা পার্টির মধ্যে ডিসকাশন হতে পারে। এই ডিসকাশনে আপনার জেডিইউর সাথে ডিসকাশনের ক্ষেত্রে টিডিপি নাও থাকতে পারে, আবার টিডিপির সাথে ডিসকাশনের ক্ষেত্রে জেডিইউ নাও থাকতে পারে, চিরাগ পাসওয়ান নাও থাকতে পারে, একনাথ সিন্ধে নাও থাকতে পারে। বিভিন্ন ইন্ডিভিজুয়াল যার যার দাবি নিয়ে তারা ঘোরাফেরা করবে। তার জন্য বলছি যে এই সমস্ত ঘটনার ক্ষেত্রে তো মেইন যে বড় পার্টি, যিনি সরকার চালাবেন, যিনি সরকারের মুখিয়া হবেন, উনি সবকিছু ডিল করবেন। সুতরাং এটা তারা যদি প্রকাশ্যে না আনেন, আর এই ডিপার্টমেন্টের সোর্স যদি মিডিয়ার কাছে কোনো কিছু প্রকাশ না করে, তাহলে মিডিয়া জানবেই কোত্থেকে? মিডিয়া তো তার এদের মিনিস্ট্রির মধ্য থেকে সোর্সের মাধ্যমে জানবে। মিডিয়ার কাছে যদি সোর্স থাকে আর ডিপার্টমেন্টের যদি সোর্স তাদের কাছে না বলে, তাহলে তো মিডিয়ার জানার কোনো প্রশ্ন থাকবে না।
আর এটাই ডেমোক্রেসি, যে এটার মধ্যে কিছু না কিছু খবর আপনার আউট হবেই, আর সেটাই মিডিয়া হবে। আমরাও যদি কোনো সরকারি মিটিং এ যাই, সরকারি মিটিং এ গেলে আমিও দেখেছি, সরকারি মিটিং এ গেলে 1 ঘন্টা মিটিং এর পরে বাইরে সমস্ত সাংবাদিকরা থাকে, মিডিয়ার লোকরা থাকে। 1 ঘন্টার পরে যখন কেউ না কেউ বের হয়, তখন ক্লোজ যে মিডিয়া থাকে তাদেরকে একটা ব্রেকিং নিউজ দিয়ে দেওয়া যায়, কোনো একটা ইনফরমেশন তাদের সাথে শেয়ার করা যায়, নাম দাম উল্লেখ না করে, ব্যক্তি নাম উল্লেখ না করে এটা দেওয়া যায়। কিন্তু এটা যদি ব্যাকফায়ার হয়, দেখা গেল যে এই সিদ্ধান্ত বাস্তব হলো, তাহলে ওই মিডিয়া এবং ওই পার্সনেরও একটু প্রবলেম হয়ে যায়। তার জন্য বলছি এটা হয়, এটা ব্রেকিং নিউজ হয়, কিন্তু এটা এই ব্রেকিং নিউজের ক্ষেত্রে কোনো ধরনের মিথ্যা যে প্রপাগান্ডা, সেই মিথ্যা প্রপাগান্ডাটা হয় না, ভুল কোনো প্রচার এখানে হয় না। এখানে যা সিদ্ধান্ত হয়, সিদ্ধান্তটা 2 ঘন্টা আগে জানানোর পর পরবর্তী জানানোর ক্ষেত্রে 2 ঘন্টা আগে জানতে পারে মানুষ, এটাই ব্রেকিং নিউজ হিসেবে সামনে আসে। তার জন্য বলছি এটা হচ্ছে মিডিয়ার প্রতি উনি এবার যেটা দেখেছেন, সাধারণ ক্ষেত্রে গত 10 বছরে উনি কোনো প্রেস মিট করেছেন বলে আমার মনে হয় না, করেননি। এবার উনি ইলেকশনের সময়ে উনার যে নিজস্ব যে কিছু সাংবাদিক আছেন, মিডিয়ার লোক আছেন, তাদেরকে ডেকে ডেকে উনি কিছু প্রেস মিট করে কথাবার্তা বলেছেন। আর এই ডিজিটাল মিডিয়াই উনারকে একটা বড় এক্সপোজার দিয়েছে এই গভর্নমেন্টের যে প্রচার যন্ত্র, সেটাকেই উনি হয়তো এইভাবে মেলানোর চেষ্টা করেছেন আর কি। ঠিক। আমি একদম শেষ একটা প্রশ্ন করব। আমরা দেখলাম রাহুল গান্ধী একেবারে গতকাল স্টক মার্কেট নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করলেন যে নতুন সরকার গঠন হবে। তার আগেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে তিনি সরাসরি আক্রমণ করলেন, যে বললেন তারা এই ঘোটালার সঙ্গে, স্টক মার্কেট ঘোটালার সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত, তার জন্য জেপিসি গঠন করা হোক। এবং বিশেষ করে এই যে একটা রাহুল গান্ধীর মনোভাব, যেটা এখনো পর্যন্ত সংসদের আমরা কোনো কার্যকাল শুরু হয়নি বা সরকার গঠন হয়নি, তার আগেই বিরোধী হিসেবে রাহুল গান্ধী যে মনোভাব নিয়ে এখন কাজ করছেন, সেটা সংসদের মধ্যে আগামী দিনে কতটা জোরালো হবে বলে মনে হয়, যখন এবারের লড়াইটা একেবারে শেয়ানে এবং ঘাড় সমানে সমানে লড়াইটা হবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সংসদ এবার দেখতে কিরকম হবে, যেটা আগের বারের চাইতে সংসদ এবার অনেক বেশি প্রাণবন্ত থাকবে। অনেক বেশি প্রাণবন্ত এই অর্থে, কারণ সংসদে যারা হাজির হয়েছে নাকি, মানে অপোজিশনের তরফ থেকে, তার কাছে কিন্তু একটা প্রোগ্রাম আছে, একটা কর্মসূচি কাছে আছে, যেই কর্মসূচিটাকে তারা লাগাতার গত 1 বছর ধরে তারা এটা প্রচার করার চেষ্টা করেছে। আর সেই কর্মসূচির ফলেই কিন্তু তারা যতটুকু সফলতা অর্জন করেছেন, অনেক বেশি সফলতা তারা অর্জন করেছে। আপনি দেখুন 2019-এ সমস্ত বিরোধী দলের সংকলিত আসন সংখ্যা 100-র নিচে ছিল, এবার কিন্তু সেটা 250-র কাছাকাছি চলে যাচ্ছে, 240-এর কাছাকাছি চলে যাচ্ছে। সেদিক থেকে বলছি এটা একটা শক্তিশালী আপনার একটা অপোজিশন হয়েছে, যে অপোজিশনের কাছে একটা সম্মিলিত ঐক্যবদ্ধ একটা কর্মসূচি আছে, যে কর্মসূচিতে সবাই ঐক্যবদ্ধ, তারা এই কর্মসূচির বাইরে তাদের কাছে নেই। 2-4টা এদিক না, কোন সমস্ত কর্মসূচিতেই তাদের কাছে ইউনাইটেড। সুতরাং এই সমস্ত প্রশ্নে সংসদের মধ্যে তারা সবাই, কৃষি প্রশ্নে বলুন, শ্রমিকের প্রশ্নে বলুন, নারীদের প্রশ্নে বলুন, যা কিছু আপনি বলুন, সমস্ত প্রশ্নে, মানুষের ডেমোক্রেসির প্রশ্নে, কথা বলার প্রশ্নে, যা আছে সংবিধানের প্রশ্নে, সমস্ত প্রশ্নে অপোজিশন। স্টেট যুক্তরাষ্ট্রীয় যে স্ট্রাকচার আছে, যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো আছে, ডিলিমিটেশন আছে, দ্যাট মিনস সাউথে যে ডিলিমিটেশনটা হওয়ার চেষ্টা করছে, বা ধরেন জিএসটির কাছে যে বৈষম্যটা আছে, সমস্ত প্রশ্নে কিন্তু অপোজিশন ইউনাইটেড। সেদিক থেকে বলছি যে এই সমস্ত প্রশ্ন হয়তো বা এখন যারা রুলিং পার্টির পার্ট হবেন তারাও এই সমস্ত প্রশ্নে, কারণ সাউথের ক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু এটা ফেস করতে হবে তো ওনাকে। আজকে আপনি যে শেয়ার মার্কেটের কথা বললেন, যে উনি কালকে বলেছেন, আপনি দেখবেন শেয়ার মার্কেটের কারণে চন্দ্রবাবু নাইডুর যে ওয়াইফ আছেন, উনার যে বিজনেস প্রতিষ্ঠান আছে, এটা সবচেয়ে বেশি লাভ উঠিয়েছে, সবচেয়ে বেশি নিয়ার অ্যাবাউট 600 কোটি টাকার উপরে তাদের শেয়ারের লাভ এসেছে এই একদিনে, এই লাভটা এসেছে। তো সেদিক থেকে বলছি এটা অনেক বেশি প্রাণবন্ত 2019-এর চাইতে। 2019-এ ছিল একতরফা। আপনি দেখুন স্পিকার একতরফা ভাবে আপনার একজনের পর একজন 142 জন সাংসদকে আপনার বহিষ্কার করে দিল, তাদের বিরোধীহীন আপনার লোকসভার মধ্যে একের পর এক আপনার বিল পাস করে গেল। এবার এটা হওয়ার চান্সটা কম, এবার এটা হবে না। এবার একটা প্রাণবন্ত এবং অনেক বেশি
সঞ্জীবিত একটা আপনার আমরা দেখতে পারবো, ডিবেট করার জন্য যে স্কোপটা থাকে, সবাই এই একসাথে এটার মধ্যে করতে পারবে, এরকম একটা পজিশন আমরা এটা দেখতে পাই। কারণ সরকার এবার একটু দুর্বল মানে একক সংখ্যাগরিষ্ঠ যেহেতু না, 272 কোন দলের পক্ষে নেই, তো সরকারের পক্ষেও সেই ধরনের মানে বুঝে শুনে আপনার এই সমস্ত পদক্ষেপ গুলো নিতে হবে, যেটি তারা যে কর্মসূচিগুলো তারা খুব তাড়াতাড়ি আনার জন্য চেষ্টা করছিলেন, সেগুলো তারা একটু ধীরে আনবেন, খুব স্লোলি আনবেন। সেদিক থেকে এবারের সংসদ অন্য যে কোনো সময় সংসদের চাইতে আমার কাছে মনে হয় অনেক বেশি প্রাসঙ্গিক এবং প্রাণবন্ত হয়ে উঠবে। ঠিক, একেবারে অসংখ্য ধন্যবাদ মৃন্ময়দা আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম যে আজকে যখন বিজেপির বা এনডিএর সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়, সে বৈঠকে একাধিক ছবি আমরা দেখতে পেয়েছি। নিঃসন্দেহে এনডিএর সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী, এবং আগামী রবিবার 6:30 বা 6টা নাগাদ উনি শপথ বাক্য পাঠ করবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে। পরপর তৃতীয়বারের জন্য তিনি প্রধানমন্ত্রীর পদে বসবেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা দেশের নজর থাকবে যে আগামী দিনে সংসদে কোন কোন ইস্যু উঠে আসে। ইতিমধ্যেই কিন্তু সরকার গঠনের আগেই রাহুল গান্ধী একটা ইস্যুকে চাঙ্গা করে দিয়েছেন, সেটা হচ্ছে স্টক মার্কেট ইস্যু। স্টক মার্কেট ঘোটালা বলে তিনি সেটাকে আখ্যায়িত করেছেন। তিনি দাবি করেছেন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করা হোক, তার তদন্ত হোক, এবং তিনি অভিযোগ করেছেন এই যে ঘোটালাটা হয়েছে তার সরাসরি সুবিধা সুযোগ সমস্তটাই করে নিয়েছেন বিজেপি ঘনিষ্ঠ কিছু লোক, কিছু ব্যবসায়ী। এবং তিনি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ তাদের দুজনের বক্তব্যের পরে এই ধরনের একটা সম্ভাবনা বা এই ধরনের একটা ডাউনফল আমরা যদি দেখি সেটা স্টক মার্কেটে হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে গোটা ছবিটাই কিন্তু খুব তাৎপর্যপূর্ণ হচ্ছে, গোটা ছবিটাই কিন্তু খুব চমকপ্রদ হবে আগামী দিনের সংসদের ছবি। আপাতত এই অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই অনুষ্ঠান দেখার জন্য পাবলিক